নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি প্রতিদিনের মতন আমাদের বিকাশ টক্সের আলোচনা সভায় উপস্থিত হয়েছি। আজ আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য চিকিৎসক প্রফেসর ডক্টর অরূপ কুমার মাঝি স্যার। উনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সঙ্গে বিগত বেশ কয়েক বছর ধরে যুক্ত রয়েছে। স্যারের থেকে আমি ওনার বিস্তারিত কর্মজীবন এবং ওনার এই ফিল্ডে আসার যে ইন্সপিরেশন সেই বিষয়ে জেনে নেব। স্যার, আপনাকে পজিটিভ বার্তার পক্ষ থেকে স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ। তুমি একটা খুব সুন্দর প্রশ্ন করেছো। বিশেষ করে হঠাৎ আমি এই শাখাতে, তাদের স্ত্রী প্রসূতি রোগের শাখাতে কেন এলাম, সত্যি এটা খুবই একটা সুন্দর প্রশ্ন। আমরা যখন ডাক্তারি পড়ি, সাধারণত ডাক্তারি পড়ার পরেই সবাই ডাক্তার হব, এটাই একটা আমাদের ছিল বিরাট উদ্দেশ্য। তারপরে যখন ডাক্তারি পড়তে পড়তে যখন ফাইনাল ইয়ার বা পাস করলাম, তখন দুটো বিষয়ে আমাকে ইনফ্লুয়েন্স করে। একটা বিষয় আছে, আমি দেখি যে স্ত্রী আর পুরুষের রোগেদের মধ্যে যে বিভেদ, অনেক কিছুই কমন রোগ আছে, ডেফিনেটলি মানুষের যা রোগ থাকে, যে বিশেষ করে মানে স্ত্রীর মধ্যে, স্ত্রী জাতির মধ্যে কতগুলো যেগুলো রোগ আছে যেগুলো কিন্তু পুরুষদের হওয়ার কথা নয়, মানে স্ত্রীলিঙ্গ অনুযায়ী। যেমন একটা হচ্ছে যে একটা মেনস্ট্রুয়েশন প্রবলেম, যেটা মাসিকের প্রবলেম, যেগুলো মানে পুরুষদের মধ্যে থাকে না, এই একটা প্রবলেম। এটা কিন্তু খুবই মানে সারা জীবনই অনেক সময় নর্মাল হলে ঠিক আছে, স্বাভাবিক হলে ঠিক আছে, অনেক সময় সেই ইন্ডিভিজুয়ালকে ভোগায়। এটা একটা বিরাট ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে, সবথেকে যেটা বড় জিনিস হচ্ছে যে স্ত্রী মানেই তো মা অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা প্রত্যেকেই চায় যে মা হব। এই মা হওয়ার যে বিষয়টা, এটা কিন্তু একটা, এটা যদিও ফিজিওলজিক্যাল প্রসেস, ভগবান প্রদত্ত প্রসেস, কিন্তু এর মধ্যে কিন্তু আমার সময় অনেক সময় জটিলতা আসে এবং তার জন্য মায়ের একটা প্রস্তুতি লাগে, যে মা হতে গেলে। এবং তাছাড়া ওই বাচ্চাটাকে প্রায় 10 মাস ধরে সে ধারণ করবে, তো ওই বিষয়টা লাগে। এই জন্য স্পেশাল তার কেয়ার দরকার। বোথ মেল অ্যান্ড ফিমেল প্রত্যেকেই প্রিভিলেজ। তো এই জায়গাটা থেকে আমার মনে হয় যে স্ত্রী রোগের ব্যাপারে, স্ত্রী বিষয়ের ব্যাপারে একটা এক্সট্রা প্রিভিলেজ আসার দরকার। আর আমি খুব এই জন্য ইন্টারেস্টেড ছিল আমার, মানে পড়তে পড়তে আমার খুব ভালো হতো। আর একটা বিষয় যেটা কেন লোকে সবাই তার সাবজেক্ট, সেটা হচ্ছে যে শিক্ষক। মানে আমি কোন শিক্ষকের কাছে পড়েছি। আমি যে জীবনে যখন আমার বিগিনিং পাস করলাম বা কোন সাবজেক্টে স্পেশালিস্ট করব সেটা ভাবলাম, তখন আমি দুজন শিক্ষককে বিশাল পেয়েছিলাম। একজন তো জানেন যে স্বনামধন্য ডক্টর বৈদ্যনাথ চক্রবর্তী, উনি আমার ডাইরেক্ট শিক্ষক ছিলেন, ওনাকে দেখে আমি খুব উদ্বুদ্ধ হই। আরেকজন শিক্ষক ছিলেন, তো উনি হচ্ছেন প্রফেসর পিবি সরকার। ওনারও স্ত্রীদের প্রতি যে যত্ন, স্ত্রী যে একটা মায়েদের জাত এবং তাদের যে বিশেষ যত্ন দেওয়ার দরকার পুরুষের থেকেও, সেই জন্যই আমি অ্যাকচুয়ালি এই সাবজেক্টটাকে বেছে নিয়েছিলাম। তো তখন কিন্তু এটা পাওয়া খুব কঠিন ছিল, মানে স্ত্রী রোগ বিশেষজ্ঞ হওয়ার পোস্ট গ্রাজুয়েশন পাওয়াটা খুব কঠিন ছিল। যাই হোক, ঈশ্বরের কৃপায় আমি পেয়েছিলাম এবং এটাকেই আমার প্রফেশন হিসেবে গ্রহণ করেছিলাম। স্ত্রী জাতির প্রতি ভালোবাসা এবং আপনার যে শিক্ষাগুরু, তার ইন্সপিরেশনেই মূলত আপনার এই স্ট্রিমে আসা। স্যার, আপনার শিক্ষা এবং শিক্ষাগত, মানে আপনি তো শিক্ষক, মানুষ গড়ছেন এবং বহু ছাত্রছাত্রী আজকের দিনে আমাদের সামনে এসেছে। তো সেই অভিজ্ঞতাটা কেমন ছিল, শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবন? এটা তো আমাদের আলাদা করে শুধু শিক্ষক বা শিক্ষা জীবন আরও অনেক কিছু আছে এর সঙ্গে। কারণ ডাক্তারি শিক্ষার সঙ্গে বা ডাক্তারি প্রফেশনের সাথে যারা ডাক্তার থেকে শিক্ষক হয়, আমরা শিক্ষক চিকিৎসক। চিকিৎসক মানে কি, আমরা যেমন চিকিৎসা করি, আমরা যেমন রোগ নির্ণয় করি, আমরা যেমন অপারেশন করি, আমরা যেমন ওষুধ দিই, এবং সেভাবে আমরা শিক্ষাও দিই, মানে জুনিয়র দিকে তৈরি করা। আমি বেসিক্যালি সত্যিকারের আমি খুব গ্রাম থেকে উঠে এসেছি, একবারে গ্রাম।
যে গ্রামে বিদ্যুৎ ছিল না, যে গ্রামে রাস্তা ছিল না, যে গ্রামের মানে টয়লেট তো ছিল না সত্যিকারে, তো সেই গ্রাম থেকে উঠে এসেছি। এবং আমাদের পাশাপাশিও কেউ ডাক্তার খুব একটা ছিল না, কোয়াক ডাক্তার দু একজন দেখতো। তো আমি দেখতাম মায়েদেরকে, মানে তখন ওইটাও আর একটা বিষয় যে মা কাকিমারা এত পরিশ্রম করে কিন্তু মারা সেই কেয়ারটাও পায় না, সেটার জন্য একটা মানে স্ত্রী জাতির প্রত্যেকটা অন্যরকম ছিল। আর আমি ওখান থেকে করার পরে আমি মেডিকেলে ডাক্তারিতে চান্স পেলাম, এবং ডাক্তারিতে চান্স পেলাম খুব ভালো কলেজে পেয়েছিলাম মেডিকেল শিক্ষা, এটা নিয়েছিলাম নীলরতন সরকার মেডিকেল কলেজে। তারপরে আরেকটা পোস্ট গ্রাজুয়েটও চান্স পেলাম। পোস্ট গ্রাজুয়েট করার পরে আমি একবারে তখন একটা ছিল, তখন ডাইরেক্ট টিচিংয়ে আসা যেত না, শিক্ষকতা গ্রামে চিকিৎসকতা। 5 বছর আমি একটা রুরাল সেন্টারে ছিলাম, এবং এই যে 5 বছর রুরাল সেন্টারে ছিলাম এবং আমি গ্রামের ছেলে হওয়ার জন্য সাধারণ মানুষের সাথে মেশার এবং তাদেরকে যে উদ্বুদ্ধ করার, মানে তাদের যে রোগ সম্বন্ধে যে একটা অজানা একটা ভীতি থাকে যে করে, এই কাউন্সিলিং ব্যাপারটা ওদের সাথে আমি খুব কথা বলতাম। মানে শুধু যে ওষুধ দিয়েই চিকিৎসা তা না, সাধারণত মানে কাউন্সিল করা। এবং আমার একটা বিরাট ওইটা আমার জীবনে এসেছে যে 5 বছর গ্রামে থাকার জন্য সাধারণ মানুষের চিকিৎসার জন্য। তারপরে তো আমি আস্তে আস্তে বিভিন্ন মেডিকেল কলেজে কাজ করেছি, নীলরতন সরকার মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, বর্ধমান, এইসব রুরাল মেডিকেল কলেজগুলো পাস করেছি। একদিকে যেমন শিক্ষক হিসাবে, একদিকে যেমন ক্লিনিশিয়ান হিসেবে, এবং প্রচুর ডাক্তার আমার হাতে তৈরি হয়েছে। শুধু সাধারণ এমবিবিএসই নয়, যারা স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয়েছে তাদেরকে তৈরি করেছে। এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে। এবং শিক্ষক আর একটা জিনিস সুবিধে যেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের থেকে অনেক বেশি শেখা যায়। মানে আমি যা শিখেছি অনেক বেশি শিখেছি ছাত্রছাত্রীদের থেকে। এবং রোগীদিকে চিকিৎসা করি তাদের, এবং আমি কখনোই দাঁড়িয়ে থাকতাম না, ওষুধ দিয়ে চলে গেলাম, অপারেশন করে চলে গেলাম, সেই রোগীটাকে আমি ফলো আপ করতাম যে তার কি হচ্ছে না। এই অভিজ্ঞতাটা কিন্তু ভীষণ আমার এখন কাজে লাগে। বিশেষ করে আমি এরকম একটা খুব ইম্পর্ট্যান্ট বিখ্যাত মেডিকেল কলেজ, সাংকেত একবারে নতুন মেডিকেল কলেজ, কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজে এত সাধারণ লোকজন এবং সাধারণ মানুষ মানে ঠিকমতো চিকিৎসা পায় না। এইটা দেখে আমার কিন্তু শুধু পরামর্শ দিই, শুধু simply কত পেশেন্ট যে ভালো হয়ে যায়, মানে বিভিন্ন রকম রোগ মুক্তি হচ্ছে, তাদের উপশম হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমার শিক্ষা এবং শিক্ষাজনের অভিজ্ঞতার আজকের এই ফল। মানে স্যার, আপনি যে রুরাল প্র্যাকটিস যখন করেছিলেন সেই সময়টাকে এখানে কোনো কোনো সময় হয়তো খুঁজে পাচ্ছেন, কারণ এই কলেজটাও একটা প্রত্যন্ত গ্রামীণ এলাকাতেই। এবং যেটা আপনি বললেন যে ডক্টর পেশেন্ট এই যে কমিউনিকেশান আর বন্ডিং, সেটা ওইখানে থাকার সুবাদেই হয়তো আপনার তৈরি হয়েছিল, যেটা আপনি বলতে চাইলেন। এবং যেহেতু আমি কলকাতায় দীর্ঘদিন কাটিয়েছি, এই কথা বলছি, কলকাতায় আমি প্র্যাকটিসও করতাম যেগুলো হচ্ছে কর্পোরেট হসপিটাল। আমি কেন জানি না কর্পোরেট হসপিটালে আমি কোনোদিনই কমফোর্ট ফিল করি না, মানে প্র্যাকটিস করতে গিয়ে। প্রচুর পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু সেই ডাইরেক্ট যে কমিউনিকেশন, মানে রোগীদের সাথে সব কিছুর কমিউনিকেশন, কারণ আমাকে দেখতে হবে রোগীর সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা দেখতে হবে, তা সে কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসে। এটা কিন্তু মেকানিক্যাল নয়। ডাক্তার এবং রোগীর যে সম্পর্কটা, এটা কিন্তু মেকানিক্যাল। সেটা আমি সবসময় মানে কর্পোরেট হসপিটালে পেতাম না, যেটা সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজে থাকার সুবিধে মানে পেয়েছি। সেই জন্য আমার এটা সব কিছু মনের শান্তির ব্যাপার, মনে খুব শান্তি পেতাম। নিশ্চয়ই স্যার, সব সময় যে অর্থই মানুষকে আকর্ষণ করে সেটা তো নয় স্যার। তাই হয়তো পজিটিভিটির জন্যই আপনি গ্রামাঞ্চলে প্র্যাকটিস করে এসে এবং এই শান্তিনিকেতনে এসে বিভিন্ন ধরনের আর্থসামাজিক পরিকাঠামো থেকে উঠে আসা মানুষদের সঙ্গে থেকেছেন, এখনও ওনাদের সেবায় আপনি ব্রতী হয়েছেন। তাই ভালোবাসার সঙ্গে পজিটিভিটি আপনি ছড়াতে পারছেন। স্যার, এই মুহূর্তে ফিমেল হেলথে কোন ধরনের হেলথ ইস্যুজ যেটা আপনাকে কনসার্ন করছে? এবং যুগের সাথে সাথে বছরের সাথে যখন পরিবর্তন হচ্ছে, সোশিও ইকোনমিক স্ট্যাটাস বা এনভায়রনমেন্টাল স্ট্যাটাস, এবং যেখানে সিঙ্গেল চাইল্ড ফ্যামিলি এসেছে, কতগুলো নতুন করে প্রবলেম দেখা দিয়েছে। আগে তো ছিলই, নতুন করে প্রবলেম দেখা দিয়েছে, যেটা হচ্ছে যে তার মধ্যে একটা কিন্তু একটা ওবেসিটি,
এখন নিউট্রিশনের অভাব নেই। হ্যাঁ, সত্যিকারে বলতে কি কোনো একটা ফ্যামিলিতে যে পুষ্টির অভাব আছে সেটা নয়, কিন্তু কোন পুষ্টিটা খেলে কি হবে সেই জিনিসটাই জানা নেই। যার জন্য ওবেসিটিটাও কিন্তু একটা ম্যালনিউট্রিশন। এই ওবেসিটি বিশেষ করে সিঙ্গেল চাইল্ডের জন্য ওবেসিটিটা একটা আসছে। দ্বিতীয় হচ্ছে যে এই যে সিডেন্টারি এফেক্ট, সিডেন্টারি এফেক্ট মানে শুধু বসে বসে কাজ করা এবং খেলাধুলো করছে না, বা সাইক্লিং করছে না, বা সাঁতার কাটছে না, পরিশ্রম করছে না, তার জন্য বেশ কিছু রোগ মানে শুরুর থেকেই যখনই অ্যাডোলেশন যে রোগগুলো হয় অ্যাডোলেশনের সময়, যেমন তাদের মাসিকের গণ্ডগোল হচ্ছে, তাদের মানসিকভাবে গণ্ডগোল হচ্ছে। তারপরে এত সত্ত্বেও এবং গ্রামীণ এলাকাতে এটা তো যারা একটু ভালো ফ্যামিলি তাদের এই প্রবলেমগুলো বেশি হচ্ছে। বিশেষ করে একটা মানুষ বিয়ে করার পরেও যে মানুষ স্বামী স্ত্রী স্বামীর এই যে সম্পর্কটাও এইখানেও একটা যেন মানে ঠিকমতো হচ্ছে না। এই কারণটা হচ্ছে যে এটা হচ্ছে যে ইন্টারনেটের যুগে, মোবাইলের যুগে প্রত্যেকে ওই নিয়েই মানে পড়ে আছে। তার জন্যও কিন্তু বেশ কিছু রোগ মানে এসে যাচ্ছে। আর একটা জিনিস আমাদের দেশে ইনস্পাইট অফ যে গভর্নমেন্ট অনেক কিছু করেছে, কিন্তু এই গ্রামের দিকে কিন্তু প্রচুর অ্যানিমিয়া মানে রক্তাল্পতা একটা বিরাট সমস্যা। রক্তাল্পতাটা একটা বিরাট সমস্যা, বিশেষ করে যখন প্রেগনেন্সি হবে তার সেই রক্তাল্পতার জন্য কিন্তু অনেক কিছু প্রবলেম হয়। এবং প্রেগনেন্সির সময় যখন প্রসূতি মানে মহিলা যখন কনসিভ করলো তারপরেও কিন্তু তার অনেক রকম বেশি কমপ্লিকেশনগুলো দেখা যায়। সেগুলো আমি আস্তে আস্তে বলবো, যদি পর্যায়ক্রমে আসে আমি বলবো যে কি ধরনের। স্যার, এই যে আপনি বললেন অ্যানিমিয়া এবং ওবিসিটি, শহরাঞ্চলে ওবিসিটি এবং গ্রামাঞ্চলের দিকে অ্যানিমিয়া, এবং শহরাঞ্চলেও অ্যানিমিয়া ওবিসিটি সবারই হচ্ছে। তো এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথ যেটা বললেন, স্বামী স্ত্রীর সম্পর্কও ঠিক থাকে না, ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথ মেনটেন করার জন্য যদি আপনি কোনো অ্যাডভাইস। সেই পরামর্শটি তো আমি প্রসঙ্গটা আসছিলাম। ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথের কতগুলো জিনিস আছে, সেটা কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং একটা জীবন, একটা শিশু যখন তার আস্তে আস্তে যৌবনের দিকে যাচ্ছে, কিশোর শিশু যখন সে অ্যাডোলেসেন্ট যেটাকে আমরা বলি, এই জায়গাটা কিন্তু পুরো ভাইটাল, ওই সময়টাতে ভাইটাল। সে যেমন একদিকে যেমন সমস্ত ভ্যাকসিনেশনগুলোও নিচ্ছে, তার সে যখন তাকে এইটাও জিনিসটা দেখতে হবে যে তার যে ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথে তার মাসিকটা ঠিক সময় হয় কিনা। আপনি অধিকাংশই দেখবেন, এখানে আমি দেখছি পার্টিকুলারলি কলেজের মেয়েদের, বিভিন্ন কলেজ আছে এখানে, মেডিকেল কলেজ আছে, প্যারামেডিক্যাল কলেজ আছে, নার্সিং কলেজ আছে, প্রচুর পেশেন্ট আমার মানে তাদের একটা বিশেষ একটা প্রবলেম হয়ে গেছে, মাসিকের প্রবলেম, মানে দেরি করে মাসিক হয়। এবং সবাই দেখলেই বলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। বিশেষ করে পলিসিস্টিক ওভারিয়ান কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই নয়। আর ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথের এই যে অনেক সময় দেরি করে বিয়ে আসার জন্য তাদের বাচ্চা আসতেও দেরি হচ্ছে। এবং যেহেতু ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথটা ঠিকমতো মেনটেন হয় না তাদের, তার একটাই বললাম যে প্রপার নিউট্রিশন, আর হচ্ছে যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, আর হচ্ছে যে মানে ভালো রকম করে শারীরিক পরিশ্রম করা, কিছুটা এক্সারসাইজ করা, হাঁটাচলা করা, ছোটা, সাইক্লিং করা, অ্যাডোলেসেন্ট গ্রুপে একটা স্কিপিং করা, হ্যাঁ, এগুলো দিলে কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথটা কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে। আর একটা আমি ছোট্ট করে একটা ঘটনা বলছি, যেটা সেক্সুয়ালিটির ব্যাপার, মানে ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথের সাথে ছেলেদের যতটা এফেক্ট না হয়, যদি ফিমেল রিপ্রোডাক্টিভ হেলথ সম্বন্ধে ওই মেয়েটির যদি না জানা থাকে, অনেক সময় তারা বিভিন্ন রকম আরটিআই বা রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন, এসটিডি আক্রান্ত হয়। সেই নলেজটা খুব দরকার, সেই নলেজটা আমাদের মানে অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে দরকার। যে জন্য আমরা বিভিন্ন সংস্থা থেকেই স্কুল কলেজের এই অ্যাওয়ারনেসগুলো মানে করে থাকি অধিকাংশ সময়, যে যাতে এই অ্যাওয়ারনেসটা থাকে। এবং প্রেগনেন্সি যখন আসবে তার আগে, বিয়ে করার পরে তাকে কী প্রিকশন নিতে হবে সেগুলো আমরা আস্তে আস্তে ওদিকে বলে দিই। স্যার, অ্যানুয়াল হেলথ চেক আপ বা স্ক্রিনিং এগুলোর মধ্যে দিয়ে কি এগুলো প্রিভেন্ট করা যায় কোনোভাবে, যেই ডিজিজগুলো বললেন? এটা কিন্তু ভীষণ মানে ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নটা, যে আজকাল কিন্তু ওই যে রোগ হলো তারপরে চিকিৎসা হলো তা নয়।
আমাকে দেখে প্রিভেনশন করতে হবে। এই পজিটিভ বার্তাটা আজ থেকে একটা মানে আজকে আমি বলছি যে একটা পজিটিভ বার্তা দেওয়া যাক যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাকে প্রিভেনশন দিতে হবে। যেমন এটাকে আমি দুভাগে ভাগ করতে পারি। একটা জিনিস হচ্ছে যে গাইনোকোলজিক্যাল ডিজিজ, আর একটা হচ্ছে যে অবস্টেটিক ডিজিজ। গাইনি মানে solely গাইনি সংক্রান্ত, আর অবস্টেটিক মানে হচ্ছে যে প্রসূতির যে রোগগুলো হয়। এই দুটোরই কিন্তু স্ক্রিনিং খুব ভালো রকম আছে। প্রসূতির কি হয়, প্রসূতির যে হলো যখন ভাববে যে তার 18 বছরের আগে কখনোই বিয়ে নয়, হ্যাঁ 18 কেন, আমি বলবো অন্তত 20, 21, 22 তারপরে বিবাহ হোক 24, 25, এটা হচ্ছে আইডিয়াল এজ। আবার অনেক পরেও, হ্যাঁ, যে নিজস্ব প্রফেশন ক্যারিয়ার করতে 35 বছর হয়ে গেল, তখনও কিন্তু এই জিনিসটা ঠিক না। কারণ তখন অনেক রকম মেয়েদের বিভিন্ন রকম জরায়ুতে ফাইব্রয়েড হয়, হ্যাঁ, হাইপার টেনশন হয়, ব্লাড প্রেশার হয়, ডায়াবেটিস হয় বেশি, প্রেগনেন্সিটা আসলে খুব অসুবিধা হয়। সেই জন্য বিবাহের একটা বয়স আছে, যেমন 24-25-এ বিয়ে এবং 30-32-এর মধ্যে বাচ্চা হলে সবথেকে ভালো। এটা একটা প্রিভেন্টিভ দিক। আর একটা প্রিভেন্টিভ দিক যে জিনিসটা হচ্ছে কতগুলো ডিজিজ, যেমন ক্যান্সার। মেয়েদের শরীরে তো ক্যান্সারের পার্টিকুলার জেনিটাল ক্যান্সার হয়, ক্যান্সার সার্ভিক্স হয়, ক্যান্সার ওভারি হয়, এবং ক্যান্সার এন্ডোমেট্রিয়াম হয়, আর হচ্ছে যে ব্রেস্ট হয়। মানে আদার দেন যেগুলো পুরুষের হয় সেগুলো স্পেশাল এই ক্যান্সারগুলো হয়। এবং ওভারিয়ান ক্যান্সার যেটা ওভারিয়ান ক্যান্সার, এর যা নাম্বার অফ ডেথ, মেয়েদের বডিতে যত ক্যান্সারের ডেথ আছে তার ম্যালিগনেন্সি সব থেকে ক্যান্সার ডেথের। আমরা একটা ক্যান্সার কিন্তু কমপ্লিটলিভাবে এটাকে নির্মূল করতে পারি, যেটা হচ্ছে ক্যান্সার সার্ভিক্স। সেটা হচ্ছে প্রিভেনশন করে। শুধু রেগুলার যদি প্রিভেনশন করা যায়, দুভাবে করা যায়, যে স্ক্রিনিং করতে হবে রেগুলার, প্যাপস্মিয়ার বলে একটা আছে, ওটাকে যদি দেখে যায়, এগুলো প্রি ক্যান্সার, এটা 14-15 বছর লাগে, তার আগে বোঝা যায় যে ওই সেলটা থেকে বোঝা যায় যে 14-15 বছর বাদে সেটা। এটা একটা। আর 2 নম্বর হচ্ছে যে এখন হচ্ছে ভ্যাকসিন দেওয়া যায়, ক্যান্সারের ভ্যাকসিন বেরিয়ে গেছে, যে এই বিদেশে যার জন্য ক্যান্সার সার্ভিক্সের ডেথটা কিন্তু অনেক কম। সে জায়গায় ভারতবর্ষে কিন্তু ক্যান্সার এই জায়গাটা একটা বিরাট জায়গা। আর দ্বিতীয় হচ্ছে যে ব্রেস্টের ক্যান্সার যদি আর্লি অবস্থাতেই ধরা পড়ে যায়, আর্লি অবস্থা ধরে সম্পূর্ণভাবে সেটাকে সুস্থভাবে সেই মহিলা বাঁচতে পারে। তো ব্রেস্টের যে ক্যান্সার, সেটাকে কি করে মানে করাবে, এটা হচ্ছে যেটা হচ্ছে যে ব্রেস্ট প্যালপেশন মানে আমরা বলি অ্যাডভাইস দিই যখন আমার কাছে গাইনোকোলজিক্যাল ক্লিনিকে, যখন আমরা রুটিন অ্যাডভাইসের মধ্যে আপনার নিজের ব্রেস্টটাকে নিজে প্যালপেট করবেন, সেলফ এক্সামিনেশন অফ দ্য বে। তাতে হয় কি, সেলফ এক্সামিনেশন যদি করা যায়, যদি দেখা যায় ব্রেস্টের মতো একটা সুপুরির মতো একটা জিনিস আছে, একটা শক্ত মতো জিনিস আছে, হ্যাঁ, সেইটা নর্মালি থাকে না, নর্মালি ফিল করা যায়, মানে থাকে না, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এরকম করে এইরকম প্রিভেনশন। আর একটা প্রিভেনশন যেটা, যে স্ত্রীর রোগ, মানে যখন কেউ বাচ্চা নিতে যাবে, হ্যাঁ, তার আগে তাকে তো সম্পূর্ণ তৈরি হতে হবে। যেমন তার একটা অ্যানিমিয়া থাকা চলবে না, তার একটা বিরাট ডিজিজ থাকা চলবে না, হ্যাঁ। তো ডায়াবেটিস যদি হয়, সে যদি বাচ্চার মা হয়, তাহলে তার অনেক সমস্যা দেখা দেবে। থাইরয়েড যদি হয়, তাহলে এই প্রবলেমগুলো অনেক দেখা দেবে। হার্ট ডিজিজ যদি হয়, সেই প্রিভেনশনে দেখতে হবে, তাকে চিকিৎসা করে, হ্যাঁ, তার অ্যানিমিয়া, রক্তাল্পতা, ওগুলো সব ঠিক করে সে যেন মাদার হয়। এই স্ক্রিনটা বিশেষ দরকার। আর প্রসূতি যখন অলরেডি কনসিভ করলো, অর্থাৎ যখন সেই মেয়েটি যখন গর্ভবতী হলো, তখন অনেক কিছু স্ক্রিনিং আছে যে দেখে বোঝা যায় যে বাচ্চাটার জন্য কোনো ডিফেক্ট না হয়। এখন অনেক স্ক্রিনিং বেরিয়ে গেছে, আর্লি মান্থ থেকেই স্ক্রিনিং বেরিয়ে গেছে। পার্টিকুলারলি মানে 3 মাসের বেলাতে একটা স্ক্রিনিং আছে, যেটার থেকে ধারণা করে যেতে পারে যে ওই বাচ্চাটা খারাপ হতে পারে কিনা, পঙ্গুগত কিছু ত্রুটি হতে পারে কিনা, নিউরোলজিক্যাল ডিজিজ হতে পারে কিনা। তাছাড়া 5 মাসে 6 মাসের বেলায় পরিষ্কারই বোঝা যায় যে ওই বাচ্চাটা মানে কোনো ডিফেক্ট আছে কিনা। হয়তো সেক্ষেত্রে সেই বাচ্চাটাকে মানে অনেক আগেই ওটাকে নষ্ট করে দিয়ে। তাছাড়া একটা ফলিক অ্যাসিড বলে ট্যাবলেট আছে, ফলিক অ্যাসিড আমরা প্রেগনেন্সি কেউ যদি, এই যে আজকেই আমার কাছে অনেক পেশেন্ট এসেছিলো, তো ওরা ইনফার্টিলিটি বন্ধাত্মর জন্য এসেছে, তাই প্রথম এদেরকে করি যেমন চিকিৎসা করবো, প্যারালালি তাকে ফলিক অ্যাসিড দিয়ে দেয়। এই ফলিক অ্যাসিড দিয়ে দিলে তার কিন্তু ওই যে বাচ্চাটা নিউরোলজিক্যাল ডিফেক্ট কিছু থাকবে না। এরকম স্ক্রিনিং কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। এটা পজিটিভ বার্তার
মানে থ্রো দিয়ে আমাদের পজিটিভ বার্তার থ্রো দিয়ে মানুষকে জানানো দরকার, অ্যাওয়ারনেস করানো দরকার যে তুমি রোগ নিয়ে আসার আগে সেই রোগটা যদি না আসে মাঝে মধ্যে পরামর্শ নাও। শুধু যে ডাক্তারের নয়, অনেক হেলথ সেন্টারে অনেক হেলথ ওয়ার্কার আছে, তাদের কাছেও পরামর্শ নাও যে আসবেন, অন্তত বই পড়াশোনা করেও কিন্তু জিনিসটা জানো। মানে স্যার স্ক্রিনিংয়ের মাধ্যমে অনেকখানি রোগ নিরাময় করা এই মুহূর্তে সম্ভব, ওটা এবং রোগ প্রিভেন্ট foremost করা কাজ, যায়। হ্যাঁ, ফোরমোস্ট কাজ প্রত্যেকের। স্যার পোস্টপার্টাম ডিপ্রেশন এটা একটা খুব ক্রনিক এখন দেখা যাচ্ছে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় ম্যাক্সিমামই সবাই বিজি, তো এই বিষয়টা নিয়ে যদি কিছু না, বলেন। পোস্টপার্টাম ডিপ্রেশনে সত্যিকারের এটা 3 ধরনের পোস্টপার্টাম ডিপ্রেশন হয়। পোস্টপার্টাম মানে বাচ্চাটা যখনই জন্মালো, হ্যাঁ, তখনই মায়ের তো বিরাট উৎফুল্লত হওয়ার কথা, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু দেখা যায় এটা টেন্ডেন্সি যে মায়েদের মধ্যে একটা ডিপ্রেশন আসে, মায়ের মধ্যে যে কোনো কারণে একটা ডিপ্রেশন আছে, এবং সেটা সিভিয়ারিটি আছে। সিভিয়ারিটি হচ্ছে মাইল্ড ডিপ্রেশন হয়, যেগুলো কিন্তু আস্তে আস্তে মানে কেটে যায়। আবার একটা মডারেট টাইপের হয়, যার জন্য একটু চিকিৎসা লাগে। আর সিভিয়ার টাইপের হয়, এমন সিভিয়ার টাইপের আমি নামগুলো বলছি না এখানে। সিভিয়ার টাইপের ইভিন কি সে ওটা নিজের বাচ্চাকেও মেরে ফেলতে পারে, মানে ডিপ্রেশন হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই মাইল্ড টু মডারের মধ্যে সিভিয়ার। তো এইটা প্রশ্নটা যে এই পোস্টপার্টাম ডিপ্রেশনটা যখন হবে কারোরই, তাদেরকে সেই পরিবারকে বলে দেওয়া দরকার, পরিবারকেও বলে দেওয়া দরকার, তাকেও বলা দরকার এইটা কিন্তু আনকমন কিছু নয়, অস্বাভাবিক কিছু নয়। হ্যাঁ, কিন্তু এইটাকে কেয়ারফুলি ওর সাথে কাউন্সেলিং করে, ওর সাথে কথাবার্তা বলে, বাড়ির লোককে হেল্প করে আস্তে 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 অধিকাংশ ক্ষেত্রেই কেটে যায় ওদের পোস্টপার্টাম ডিপ্রেশন। ঠিকই বলেছেন, তুমি ঠিকই বলেছো যে পোস্টপার্টাম ডিপ্রেশনটা সত্যি আজকের দিনে যেন মনে হচ্ছে যেন বেশি, অথচ একটা বাচ্চার জন্য মা কী না করে যে আমার বাচ্চা আসুক, অথচ দেখা যাচ্ছে তার ডেলিভারির পর বাচ্চা হয়। এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এগুলো মেজরিটি ক্ষেত্রেই কিন্তু মানে খুব বেশি হয়, মানে মাইল্ড টাইপের হয়, তাহলে আস্তে আস্তে কেটে যায়, এবং প্রয়োজন হলে সাইকিয়াট্রিকের ক্ষেত্রে ওষুধ খাওয়াতে হবে। আচ্ছা স্যার। স্যার নর্মাল চাইল্ড বার্থ আর মেডিকেল ইন্টারভেনশনের এই চাইল্ড বার্থ এই বিষয়টা না, কি এখানে আমরা দেখছেন? নর্মাল চাইল্ড বার্থ আর মেডিকেল শুধু নয়, সার্জিক্যাল চাইল্ড, সার্জিক্যাল সেটা মানে মেডিকেল মানে আমার মনে হয় তুমি সার্জিক্যালে ব্যাপারটা সিজারিয়ান IVF সেকশন, বা এই জিনিসটা সিজারিয়ান সেক্ষেত্রে যদি যাই। আমাদের এই অবস্টেটিক্সে এখন যেহেতু স্যার ম্যারেজটা একটু দেরিতে হচ্ছে, ম্যাক্সিমাম জনই আইভিএফ প্রথমেই ভেবে নেয় আইভিএফ এ চলে যেতে পারে। না, সেটা তো ICU কনসেপশনের জন্য, আচ্ছা সেটা কনসেপশন, সেটা একটা আলাদা দিনে আমি আলোচনা করব। আচ্ছা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এইখানে অঞ্চলে আমি মানে প্রচুর C-section-ই পেশেন্ট পেয়েছি maximum যে তাদের জন্য আইভিএফ করে তারা আইভিএফ করতে যাবে, তাদের ডেট দিয়ে দিচ্ছে, করতে যাবে, ওরা বলেছে যে ডাক্তারবাবু একটু দেখুন কী করবো, এবং মেজরিটি অফ দ্য পেশেন্ট কিন্তু সিম্পল ট্রিটমেন্টে কিন্তু বাচ্চা তাদের এসেছে। ওদের আইভিএফ কিন্তু চিকিৎসা নয়, আইভিএফ নয়, ওটা একটা কৃত্রিম চিকিৎসা। কতগুলো কন্ডিশন আছে যেগুলো আইভিএফ, যেমন টিউবওয়েল যদি বায়োল্যাটারাল ব্লক হয় তাহলে কিন্তু সেখানে আইভিএফ যেতে হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই নর্মাল কাউন্সেলিং করে ডিসিক্স আলোচনা করে ওটা হয়ে যায়, সেটা হচ্ছে বন্ধাত্ম চিকিৎসা। কিন্তু তুমি যে প্রশ্নটা করলে যে কি কোশ্চেনটা ছিল যেন, মেডিকেল ইন্টারভেনশন, নর্মাল চাইল্ড বার্থ, এবং এটা একটা বিরাট আজকে নিয়ে আলোড়ন চলছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, থ্রু আউট ইন্ডিয়া, এবং সরকারও এটা স্ট্র্যাটেজি নিচ্ছে। আমরা যখন ছোটো ছিলাম আমরা দেখেছি শতকরা 20 থেকে 25% সিজারের মধ্যে সীমাবদ্ধ থাকতো। এখন যে কোনো সরকারি হাসপাতালে গেলে দেখবে 65%, 70%, কোনো কোনো কর্পোরেট হাসপাতালে প্রায় 90-95, মানে এই ধরনের হয়। খুব নর্মাল ডেলিভারি মানে খুব কম হয়। কিন্তু এইটাকে মনে রাখতে হবে যে নর্মাল ডেলিভারির অনেক 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 অ্যাডভান্টেজ আছে নর্মাল ডেলিভারি, এবং যে কোনো কারণেই, যে কী কারণে যে অনেকগুলো যেমন সিজারিয়ান সেকশন হয়ে যায়, সিজারিয়ান সেকশনটা বেড়ে গেছে অনেক। সিজারিয়ান সেকশনের বাচ্চা, সিজারিয়ান সেকশন সবাই বলে আমার একটা বাচ্চা দরকার, সিজারিয়ান সেকশন করে দিই, কিন্তু সিজারিয়ান সেকশনের পরে কিন্তু তার অনেক কিছু শারীরিক অসুবিধা হয়, মায়ের যেমন অসুবিধা হয়, প্লাস বাচ্চা যদি আরও যদি বাচ্চা মানে চায় তারও অনেক কিছু হতে হয়, এবং সেই ঘটনার জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই জন্য আমাদের নর্মাল ডেলিভারিকে আরও এনকারেজ করা উচিত। নর্মাল ডেলিভারি যাতে, আগে কি হতো না, আগে কি এত সিজারিয়ান সেকশন হতো? অথচ দেখবেন, আমি বলছি সবাইকেই বলছি যে একটা দেখবেন যে এই সিজারিয়ান সেকশনের পরে দ্বিতীয় যখন বাচ্চা আবার আসে, সিজারিয়ান সেকশন অনেক রকম মানে সমস্যা আছে। সেই মা হঠাৎ হাই রিস্ক মাদার হয়ে যায়, সেই মাটার
এই যে প্লাসেন্টাটা থাকে, সেই প্লাসেন্টাটা জড়িয়ে যেতে পারে, ওখানে অ্যাডায়ার্ড হয়ে যেতে পারে ইউটাসের মধ্যে, সেই জরায়ুটা ফেটে যেতে পারে, মায়ের জীবন বিপন্ন হতে পারে। আর একবার যদি নর্মাল ডেলিভারি হয়, পরের বারে নর্মাল ডেলিভারির চান্স অন্তত 80% সেজন্য এই বার্তাটা শুধু মানুষের মধ্যে দিতে হবে, এটাও পজিটিভ বার্তা একটা, অবশ্যই। যে তোমরা চেষ্টা করো যাতে নর্মাল ডেলিভারি হয়। এবং প্রত্যেক মাকে আমি বলবো, আপনি আপনার ডাক্তারবাবুকে বলুন যে দেখুন আমার নর্মাল ডেলিভারি করা যাবে না। হ্যাঁ, নর্মাল ডেলিভারিতে আপাত হবে একটু ব্যথা লাগে, ঠিক কথাই, সিজারেশন করে দিল তখনই, কিন্তু মানে এটা একবারে মানে অবিসংবাদিত কথা, উপসংহার, যে সাধারণভাবে যদি নর্মাল ভেজাইনাল বার্থ হয় সেটা কিন্তু অনেক অনেক ভালো, তার থেকে আর ভালো কিছু নেই। যেখানে প্রয়োজন সিজারিয়ান সেকশন, সেইখানে আমরা সিজারিয়ান সেকশন করব। একদম। স্যারের থেকে আমরা শুনে নিলাম যে নর্মাল চাইল্ড বার্থ এবং মেডিকেল ইন্টারভেনশনের মধ্যে স্যার অবশ্যই উনি পজিটিভলি বলছেন যে সবাইকেই নর্মাল চাইল্ড বার্থের প্রসিডিওরের মধ্য দিয়ে যেতে। স্যার, আমার একটা প্রশ্ন আছে, এই পিসিওএস আর এন্ডোমেট্রোসিস এর জীবনশৈলী ম্যানেজমেন্ট সম্পর্কে নিয়ে যদি কিছু বলেন। এটা মানে সত্যিকারের মানে গাইনোকোলজিক্যাল কেসে, গাইনোকোলজিক্যাল ডিজিজের মধ্যে যদি কয়েকটা ডিজিজ বলতে হয়, হ্যাঁ, তার মধ্যে তো কমন হচ্ছে একটা তো ফাইব্রয়েড ডিজিজ, সাদা স্রাব, তো অনেক কারণেই হয়। প্লাস হচ্ছে যে প্রোলাপস নেমে আসে, মানে ইউটাসটা নেমে আসে, বিশেষ করে যাদের অনেকগুলো বাচ্চা আছে তাদের ক্ষেত্রে। আর এই দুটো ডিজিজ কিন্তু সত্যি মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ডিজিজ হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আর একটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম 1936 সালে কিন্তু এটা আবিষ্কার হয়েছিল, স্টিললিম্যান সিনড্রোম বলে। তারপরে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পলিসিস্টিক সিনড্রোমের, এখানে দুটো ইম্পর্ট্যান্ট কথা আছে। একটা কথা হচ্ছে আজকাল যে ভেবেছে যে যখনই ওভারিতে সিস্ট কিছু দেখা গেল, সেই মহিলা মানে বিশেষ করে অ্যাডোলেসেন্ট এজ গ্রুপের ছেলে মেয়েগুলো, কলেজ গার্লগুলো, স্কুল গার্লগুলো, কলেজে, তারা ভাবছে যে আমার পলিসিস্টিক ওভারি হয়ে গেছে, একটু মাসিকটা একটু পেছোচ্ছে আর আমার পলিসিস্টিক ওভারি, মা বাবা বিরাট, কিন্তু সবাই কিন্তু পলিসিস্টিক সিনড্রোম এই যে ডিজিজটাতে সাফার করছে না। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু অধিকাংশই কিন্তু নর্মাল পলিসিস্টিক ওভারি পলিসিস্টিক হলেই কিন্তু ফাংশনাল সিস্ট হলেই কিন্তু পলিসিস্টিক নয়। কিন্তু যেগুলো হয় তার মধ্যে অনেকগুলো সিমটম থাকে, লক্ষণ থাকে। যেমন তার হচ্ছে যে এক্সেসিভ হেয়ার গ্রোথ হয়, তার মাসিকটা অনেক দিন ধরে পিছিয়ে যাবে, তার মুখে অ্যাকনি দেখা যাবে, তাদের সত্যিকারের প্রবলেম হয়, কিন্তু সেটা বিরাট পার্সেন্টেজ নয়। কিন্তু এটা যেন একটা এপিডেমিক হয়ে গেছে, সবাই একটা আল্ট্রাসাউন্ড করাচ্ছে, করে এনে আমার কাছে তো রেগুলার, আমার ওপিডিতে ক্লিনিকে রেগুলার একটা আল্ট্রাসাউন্ড করছে যে আমার পলিসিস্টিক ওভারি আছে। সত্যি আমাকে দেখতে হবে যে তার পলিসিস্টিক ওভারি ডিজিজ আছে, এটা একটা গেল। আর এন্ডোমেট্রিওসিস ডিজিজটা কি? এন্ডোমেট্রিওসিস ডিজিজ হচ্ছে যে এই ইউট্রাসের মধ্যে যে এন্ডোমেট্রিয়ামটা, এই এন্ডোমেট্রিয়ামটা, হ্যাঁ, আদার দেন দ্য ইউট্রাস, অন্য জায়গায়, তার মধ্যে কমন জায়গা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে, মানে পাউচ অফ ডগলাসটা যেটা বলি, ওভারির মধ্যে, ইউট্রোস্যাক্রাল গ্ল্যান্ডের মধ্যে, মানে প্রচণ্ড পেন হবে, একটু ব্লিডিং বেশি হয়, বাচ্চা আসতে অসুবিধা হয় এন্ডোমেট্রিওসিসে। এবং এন্ডোমেট্রিওসিসে অনেক থিওরি আছে যে এই কারণে হয়, নানা রকম দিন দিন নতুন নতুন ধরনের তথ্য আসছে এন্ডোমেট্রিওসিসে। কিন্তু এন্ডোমেট্রিওসিসের কিন্তু এখনও পুরোপুরি চিকিৎসা, নানা রকম চিকিৎসা, কিছু কিছু করার দরকার নেই বলে, কিছু বলে যে ওষুধ দিয়ে ভালো করে করা যাবে, ওষুধটা দিয়ে ভালো করে মেডিসিন করা যাবে। দ্বিতীয় হচ্ছে যে সার্জারি করা যাবে, নানা রকম এরকম চিকিৎসা আছে বিভিন্ন ধরনের এন্ডোমেট্রিওসিস। কিন্তু কোনোটাই কিন্তু মানে পুরোপুরি এন্ডোমেট্রিওসিসকে কিওর করতে পারে না। এবং এন্ডোমেট্রিওসিস যখন হয়, সেই যে মহিলা, সেই যে মেয়েটি, কিন্তু বিশেষ করে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে প্রচণ্ড পেটে ব্যথা হয়, তলপেটে প্রচণ্ড ব্যথা হয়, প্লাস হচ্ছে স্বামী স্ত্রীর মিলনের মধ্যে অসুবিধা হয়, প্লাস হচ্ছে তার সোসাইটিতে মিশতে গেলেও সবসময় ইরিটেশন ভাব থাকে, অফিসেও তা থাকে, অর্থাৎ তার কোয়ালিটি অফ লাইফটা কিন্তু ভালো থাকে না এন্ডোমেট্রিওসিসে। ডেফিনেটলি অনেক চিকিৎসা বেরিয়েছে, অনেক চিকিৎসা আমরা করি এবং তাকে ভালো লাগার জন্য চেষ্টা করি, ভালো অনেকটা হয়ে যায়, কিন্তু কমপ্লিট কিওর কিন্তু এন্ডোমেট্রিওসিস
হয় না যতক্ষণ না রেডিক্যাল সার্জারি করা যায়। রেডিক্যাল সার্জারি মানে এবারে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া। আর এন্ডোমেট্রিয়াসিস যে মেডিকেল চিকিৎসা সব থেকে যেটা আমরা যেটা মেডিকেল চিকিৎসা দেবো এন্ডোমেট্রিয়াসকে ভালো করার জন্য, সেই চিকিৎসা করলে আবার তার বাচ্চা আসবে না, অথচ তারা কিন্তু তখন বন্ধ্যাত্বতে ভোগে। এই জন্য সমস্যাগুলো অনেক রকম আছে। যাই হোক, নতুন নতুন ড্রাগ এসেছে, এই কয়েক বছরের মধ্যেই কয়েকটা ড্রাগ বেরোচ্ছে। আশা করি এন্ডোমেট্রিয়াসিসের আমরা একটা সমাধান সূত্র খুঁজে পাবো কী করে ডায়াগনোসিস করা অবশ্যই যায়। এটাই পজিটিভ বার্তা স্টুডিও থেকে এটাই কাম্য, যাতে যারা সিভিয়ার পেন নিয়ে থাকে, প্রচণ্ড endometriosis পেন নিয়ে নিয়ে থাকে, যারা পেলভিক পেন। ভুগছে, তারা যেন সমাধান সূত্র পায়। স্যার, এই যে অল্টারনেটিভ থেরাপিস মানে আকুপাংচার দিচ্ছি, তারপরে ফিজিওথেরাপি বা হার্বাল থেরাপি, এইগুলো কি কোনোভাবে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে হেল্প এর করে? মধ্যে সবথেকে যেটা তুমি লাস্টের দিকে বললে, যেটা হচ্ছে ফিজিওথেরাপি, এই ফিজিওথেরাপিটার একবারে ডেফিনেটলি রোল হয়ে গেছে, প্রুভড হয়ে গেছে সব জায়গাতে। ফিজিওথেরাপি যে কোনো ডিজিজের ক্ষেত্রে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে, হ্যাঁ, ওবেসিটির ক্ষেত্রে, তারপরে এন্ডোমেট্রিয়াসিসের ক্ষেত্রে, প্লাস ডিউরিং প্রেগনেন্সিতে যে পোস্টপার্টাম ডিপ্রেশন, পোস্টমার্টামে, ওইখানেও ফিজিওথেরাপি বা ফিজিক্যাল এক্সারসাইজের বিরাট রকম রেগুলো আছে। এইটা প্রত্যেকেরই প্র্যাকটিস করা ওঠে। বাকি যে জিনিসগুলো বললে, আমি লিটারেচার, আই হ্যাভ গন থ্রু দ্য লিটারেচার, বিভিন্ন রকম লিটারেচার, বিশেষ করে যেমন এন্ডোমেট্রিয়াসিস, যেগুলোকে সত্যিকারের আমরা চিকিৎসা অ্যালোপ্যাথিতে এখনও খুব একটা পুরোপুরি চিকিৎসা হয়নি, সেক্ষেত্রে কিন্তু এই অল্টারনেট চিকিৎসার কিন্তু রোল আছে, একবারে নাই বলা যায়। এই সবগুলোই কিন্তু লিটারেচার বলছে, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স নেই, আমার নিজস্ব কোনো অ্যাকুপাংচারের অভিজ্ঞতা নেই, কিন্তু আমি লিটারেচার বলছি। লিটারেচার কিন্তু পরিষ্কার লেখা আছে যে অনেকগুলো, কারণ মানুষকে তো, মহিলাকে তো তাই কোনো রকমের রিলিফ পেতে হবে, তাই না? সেই রিলিফ পাওয়ার জন্য কিন্তু নানা রকম চিকিৎসা বেরিয়েছে। এটা আমার নিজস্ব ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা। স্যার, জীবনশৈলী পরিবর্তন মানে লাইফস্টাইল মডিফিকেশন, এটা কি কোনোভাবে সাহায্য করতে পারে? হ্যাঁ, আমি তো এটা প্রথমেই বলেছি, একই মানে লাইফস্টাইল মানে লাইফস্টাইল চেঞ্জ মানেটা কি, মানে একটা হচ্ছে যে তাকে এক্সারসাইজ করতে হবে, তাকে ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে হবে, তো সুষম খাদ্য, এক্সারসাইজ করতে হবে, সুষম খাদ্য করতে হবে, এবং যে বিশ্রামটা নেবে, বিশ্রামটারও মধ্যে আজকাল ছেলেমেয়েগুলো কী করছে, ছেলেমেয়েগুলো করছে যেটা রাত দিন ধরে মোবাইল ধরে বসে আছে, 1:30 2টো পর্যন্ত, তার ঘুম থেকে উঠছে মানে 10টার সময়। মোবাইলটা আমাদের সত্যিই অনেক ক্ষতি করে দিয়েছে। এই লাইফস্টাইল মডিফিকেশানটা কিন্তু মানে ভীষণই দরকার, লাইফস্টাইল মডিফিকেশান। তাতে অনেক রোগ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, ছেলেদেরও বটে, পুরুষদেরও বটে, মহিলাদেরও কিন্তু লাইফস্টাইল মডিফিকেশানটিকেও অনেক কিছু দিনে, কিছু না, দিনে 40 মিনিট যদি একবার করে হাঁটা যায়, প্রত্যেক দিন দরকার নেই, অল্টারনেট ডে যদি 40 মিনিট করে একটু মানে যার কি হাঁটা যায়, তাহলেও অনেকটা মানে সুবিধা হবে। আমরা যারা যাতায়াত করি তাতেও আমাদের অনেক কিছু কাজ হয়, কিন্তু যারা টোটালি সেডেন্টারি হ্যাবিট নিয়ে বসে আছে, সকালে যাচ্ছে বা রাত্রি পর্যন্ত ওই বসে আছে। কালকেই আমার ক্লিনিকে একটা পেশেন্ট হয়েছিল, দুজনেই 3 বছর বিয়ে হয়েছে ওদের, হ্যাঁ, ওদের কোনো কনসেপশন হচ্ছে না। তো তার আমি কারণগুলো বুঝলাম, যে জিনিসটা কনসেপশন, ওরা তো কনসেপশনের জন্য তো একটা প্রসিডিওর, তার জন্য তো ওদের সময় দেওয়া দরকার, চিন্তা ভাবনা করা দরকার, হ্যাঁ, সেই চিন্তা ভাবনাটা ওরা করে না, মানে করতে সময় পায় না। আমরা যেমন আগে ফ্রি থাকতাম এ করতে, এখন বলছে যে ওয়াইফ ওর হাজব্যান্ডকে বলছে, যে আমার সামনেই বলছে, বন্ধু তো এলেই ও মোবাইলটা নিয়ে বসে গেল, মানে হোয়াটসঅ্যাপ দেখে, ভোরবেলা উঠেই সকালে হোয়াটসঅ্যাপ দেখতে বসে গেল। এগুলো লাইফস্টাইলের চেঞ্জের মধ্যেই পড়ে, অনেকটা না উচিত। স্যার, পজিটিভ বার্তার পক্ষ থেকে আমাদের দর্শকদেরকে যদি কোনো মেসেজ দেন, আমার এটাই শেষ প্রশ্ন আপনার না, কাছে। হ্যাঁ, এটা শেষ প্রশ্ন, মানে যেটা হচ্ছে যে পজিটিভ লাইফটাকে সবসময় পজিটিভ ওয়েতে নিতে হবে। আচ্ছা, কোনো রোগ, এটা যে আমি আজকে জানতে পারলাম, মানে কি সমস্যা হয়, আমি আজকে জানতে পারলাম যে আমার এই রোগ হয়েছে, তখন আমি নেটে চলে গেলাম, ডিজিটাল যে এরিয়া আছে সেখানে সমস্ত কিছু সার্চ করে দেখলাম এই হয়। এই পলিসিস্টিক ওভারি কেন আজকে এত ভয় রয়েছে, যে দেখেই যতগুলো দেখলো পলিসিস্টিক ওভারিতে, দেখলো যে ডায়াবেটিস হচ্ছে, হার্ট ডিজিজ হচ্ছে, হাইপারটেনশন হচ্ছে, তার কোনো দিন বাচ্চা আসবে না, নানা রকম সমস্যা হচ্ছে। ব্যাপারগুলোটা না, মিসগাইডেড হবেন না, এক সত্যিকারের ঘটনাটা কি জানুন, এবং অ্যাওয়ারনেসে জানুন, এই ব্যাপারগুলোতে নিজে অ্যাওয়ার্ড হয়ে যান, লোকজনকে অ্যাওয়ার করুন, দরকার হলে কিছু নলেজেবল লোক যারা আছে তাদের কাছে ইয়ে করুন, তাহলে দেখবেন মানে এই রোগগুলোকে রোগ বলে মনে হবে না। মানুষ তো মরণশীল,
তো মানুষ তো একদিন মরবে, এই জিনিসটা মাথায় রাখবেন। হিউম্যান, মানুষ তো মরণশীল, একটা মরবেই। তা আপনি যতদিন বেঁচে থাকবেন, যতদিন ভালো থাকবেন, সুস্থভাবে বাঁচুন। হ্যাঁ, মেডিটেশন, মাঝে মধ্যে মেডিটেশন করুন, মেডিটেশন করুন, এক্সারসাইজ করুন, সুস্থভাবে বাঁচুন। এবং আপনার যদি নিজস্ব কোনো সমস্যা হয়, নিজেদের মধ্যে রাখবেন না। আমি পজিটিভ বার্তার এই কথাটা বলছি। সমস্যা যদি কোনো ক্লোজ লোককে, সবাইকে বলার দরকার নেই, যাকে আপনি বিশ্বাস করেন, যাদের প্রতি আস্থা আছে, যে এরকম একটা সমস্যা আছে, দেখবেন আমার প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে যাবে। পজিটিভভাবে নিতে শিখুন জীবনটাকে। হ্যাঁ, একদমই স্যার, পজিটিভ থট নিয়ে আমাদেরকে চলতে হবে। এবং আমাদের সঙ্গে, আমাদের সমাজে যেহেতু আপনাদের মতন মানুষ রয়েছেন, স্ক্রিনিংয়ের জন্য ওনারা রয়েছেন এবং সবসময় সাহায্যের হাত আপনারা বাড়িয়েই আছেন। তো প্রত্যেকের কাছেই, আমার শ্রোতাদের কাছে অনুরোধ যে নিজে নিজে চিকিৎসা না করে মাসে অন্ততপক্ষে একবার আপনারা স্ক্রিনিং করুন, নিজেকে ভালো রাখুন, নিজের ভালো লাগার জন্য, ভালো থাকার জন্য যা করণীয় সেটাই করুন এবং সমাজকে সুস্থতা এনে দিন। আপনার সুস্থতার মধ্যে দিয়েই কিন্তু আর 5 জনের সুস্থতা আসবে। এটাই বোধহয় আজকের দিনের সবথেকে বড় পজিটিভ নমস্কার, বার্তা। নমস্কার। স্যারকে অনেক অনেক ধন্যবাদ পজিটিভ বার্তার পক্ষ থেকে।